আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমার ইউটিউবে একজন প্রশ্ন করেছিল, ভাই সাইলেন্সার দিয়ে আগুন বের হইতেছে, এটার কারণ কি? তো আপনারা জানেন ইঞ্জিনের যে সিস্টেম মোটামুটি একই। একটা দিয়ে কি ঢুকবে? এয়ার এবং ফুয়েল। আর একটা দিয়ে সেটা বার্ন হওয়ার পরে তার যে শক্তিটা ব্যবহার হওয়ার পরে সেটা কি রিলিজ হয়ে যাবে এক্সস্ট দিয়ে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকের পরিষ্কারভাবে হাতে কলমে দেখাবো যে এ সমস্যা কিভাবে সমাধান করে যায়, এবং এই যে আগুন বের হওয়ার সাইলেন্সার বা এক্সস্ট দিয়ে আগুন বের হওয়ার কারণ কি, এবং এটা কিভাবে মেরামত করা যায় বা এই সমস্যার সমাধান করা যায়। তো চলুন শুরু করি। ইঞ্জিনের ভিতরে যেটা হয় আপনারা এই অ্যানিমেশনটাতে দেখেন, প্রথম হচ্ছে সাকশন স্ট্রোক, অর্থাৎ এয়ার হাওয়া এবং ফুয়েল অর্থাৎ তেলের যে মিশ্রণটা আসে। দ্বিতীয়বার কি হয়? পাওয়ার স্ট্রোক, অর্থাৎ প্লাগ দিয়ে আগুন ধরে যায়। তারপরে কি হয়? এক্সস্ট, সেটা কি ওই যে সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাইর করে দেয়। এই যে দেখেন, আরো কয়েকবার দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের ভিতরে আসলে কি এর যে মেকানিজম কিভাবে কাজ করে। তো আমাদের টার্গেট মেশিন এটা। তো আমরা যদি আমাদের কাজ করি, অর্থাৎ এক্সস্ট ভালভের কাজ যেটা, এক্সস্ট ভালভের কাজ করতে গেলে আমাদের আগে এই মেশিনটা পুরো খুলে নিতে হবে। আমরা প্রথম খুলবো এয়ার ক্লিনার, তারপর হচ্ছে কার্বোরেটরের যে কানেক্টিং রডগুলো আছে সেগুলা, তারপরে হচ্ছে গভর্নর লিভার রড, যেটা দিয়ে মেশিনের পাওয়ার কম বা বাড়ানো হয়। তো এই যেটা দিয়ে পাওয়ার বাড়ানো হয় কমানো হয় এটার নাম হচ্ছে গভর্নর লিভার রড। সেগুলো সব এই যে ছাড়িয়ে নিয়েছে। এখন আমরা যে ভালভ মেকানিজম যেটা, সেটারে ওপেন করব। তো এই যে দেখেন, আসলে আমাদের সমস্যা ভালভে না অন্য কোথাও সেটা দেখা যাবে এখানে। এই যে আমরা ক্লিয়ারেন্স গেজ, এটাকে বলে ভালভ ক্লিয়ারেন্স গেজ, এটা আমরা ব্যবহার করতেছি 8 নাম্বার বা 0.20 mm, 0.20 mm, অর্থাৎ 1 mm এর 100 ভাগের 20 ভাগ। তো এটা যদি এখানে ঢোকে তার মানে আমাদের ক্লিয়ারেন্স পর্যাপ্ত আছে। আর যদি না ঢোকে তাহলে কি হবে? একটার গায়ে আরেকটা লেগে রয়েছে, তখন কি হবে? তখন ওই যে আপনাদের একটু আগে অ্যানিমেশন দেখালাম, যে ওই যে পুরা ফুয়েল বা ধোঁয়া যে বেরোয় যাবে, বেরোনোর জায়গা যদি অতিরিক্ত মোটা হয়ে যায় তখন আগুন ডাইরেক্ট বেরোবে, অর্থাৎ সময়ের আগেই বাইর হওয়ার চেষ্টা করবে। কারণ এখানে তো অলরেডি ফাঁকা আছে, এটা তো এর সাথে লেগে আছে, সুতরাং ওর ভালভের উপরের অংশ ফাঁকা। একটু আগে আপনাদের যে অ্যানিমেশনটা দেখিয়েছিলাম, ওই অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবেন আরো ক্লিয়ার ভাবে। তো এখানে সোজা কথা যেটা, ক্লিয়ারেন্স কম করলেও 20 mm থাকা লাগবে, 0.20 mm। এই যে দেখেন, আমি 8 নাম্বার বা 0.20 mm এর ক্লিয়ারেন্স গ্যাস ব্যবহার করতেছি, কিন্তু কোনোভাবেই ঢুকতেছে না। তবে একটা বিষয় কি, যে এক্সস্ট ভালভের সমস্যা অনেক দিন পরে হয়। ইনটেক ভালভ মোটামুটি 5 বার 6 বার 7 বার মেরামত করার পরে এক্সস্ট ভালভ হয়তো একবার সমস্যার সম্মুখীন হয়। তো এক্সস্ট ভালভের সমস্যা খুবই কম। আর যখন হয় তখন কি হয়? ওই যে পাওয়ার লস হয়, সাইলেন্সার দিয়ে আগুনের মতো বাইর হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। তো দেখলেন আমাদের ক্লিয়ারেন্স গেজ সঠিক নেই, সুতরাং আমরা ক্লিয়ারেন্স গেজ দিয়ে এর ক্লিয়ারেন্স ঠিক করব ভালভের। তো আমাদের প্রয়োজন কি? ট্যাঙ্কি, হেড কাভার সবগুলো খুলে ফেলা। তো এই যে আমরা ট্যাঙ্কি অলরেডি খুলে ফেলেছি, এখন হেড কাভারটা খুলতেছি। হেড কাভার আমাদের খোলা শেষ। এখন এই যে দেখেন ভালভের মেকানিজম কিভাবে কাজ করে। এই যে সাইলেন্সারের পাশে যেটা আছে এটাকে বলে এক্সস্ট। এটাতে সমস্যা হইলে ওই যে আগুন বাইরে সাইলেন্সার দিয়ে, অর্থাৎ এটাকে পাওয়ার লস সহজ হিসেবে যদি আমরা ধরি, যে পাওয়ারটা পূর্ণাঙ্গভাবেই ট্রান্সফার করবে আমাদের কাজে, সেটা কিছুটা হলেও এই সাইলেন্সার দিয়ে বেরোয় যায়, আর তখন আগুন দেখা যায়। এই যে দেখেন, আবারও পুনরায় মাপ দিয়ে দেখাইতেছি যে আমাদের
পর্যাপ্ত ক্লিয়ারেন্স নাই। তো এই যে আমরা এখন খুলে নিলাম আমাদের ভালভ আর ইঞ্জিনের ভিতরের মেকানিজম। এটা হচ্ছে ভালভ মেকানিজম এরিয়া, এখানে ভালভ ফিটিং করা হয়। এখানে থাকে কি রিটেইনার, স্প্রিং এবং ভালভের নিচের অংশ। তো এই যে আমাদের হাতে যেটা দেখতেছেন এই হচ্ছে ভালভ। এখন আমরা এটা ঘষবো, গ্যালেন্ডার দিয়ে সামান্য পরিমাণ ঘষবো। 1 mm এর 20 ভাগের 1 ভাগ, তাইলে বোঝেন কতটা কম। আর ভালভটাও তেমন মজবুত হয়, বা এটার মজবুত মেটাল দিয়ে তৈরি করা হয়। কারণ মেশিনের অন্য অন্য সমস্ত যন্ত্রাংশ সে কি হয়, ক্ষয় হয়। আর একমাত্র এই একটা যন্ত্রাংশ যেটা দীর্ঘদিন চলার কারণে বা অতিরিক্ত গরম ওভারহিটিং হওয়ার কারণে এটা লম্বা হয়। আর যখন লম্বা হয়ে যাবে বেশি মাপের থেকে, তখন ক্লিয়ারেন্স কমে যাবে। আর ক্লিয়ারেন্স কমা মানে পাওয়ার লস, বা উপরের যে আমাদের যে পাওয়ার স্ট্রোক বা ফুয়েল পুরানোর পরে যে শক্তিটা তৈরি হবে, সেই শক্তি লস হবে, শক্তি এক্সস্ট দিয়ে বেরিয়ে যাবে। এই যে দেখেন আমার ঘষার পরে এখন পুনরায় আমি ভালভ চেক দিতেছি এবং সঠিক আছে। প্রথমে ইনটেক চেক দিলাম, আর দ্বিতীয়ত এক্সস্ট চেক দেব। তো ইনটেক যদি সমস্যা হয় তাহলে কোনোভাবেই মেশিন স্টার্ট হবে না। ইনটেক ভালভের ক্লিয়ারেন্স ঠিক না থাকলে কোনোভাবেই স্টার্ট হবে না ইঞ্জিন, বা 2-1 দিন স্টার্ট হবে, পরবর্তীতে সমস্যা বড় হবে, মোটেই আর স্টার্ট হবে না। তখন আপনার আবার এভাবেই ভালভ রিপেয়ার করতে হবে। এই যে দেখেন এখন আমি চেক দিতেছি এবং দুইটাই আমার ক্লিয়ারেন্স ঠিক আছে, 0.20 mm আছে। সুতরাং এই মেশিনটা আমি মোটামুটি বেশ অনেক দিনই ব্যবহার করতে পারবো, যে ক্লিয়ারেন্স রেখেছি। অতিরিক্ত ক্লিয়ারেন্স যদি রাখি তাহলেই সমস্যা, তখন আবার ইঞ্জিন তার নির্ধারিত গতিতে চলবে না। জানেন যে আমাদের যে যন্ত্রাংশ ইঞ্জিন, এটা মানুষের কোনো কথাবার্তাই চলে না, ইচ্ছা অনিচ্ছায় চলে না। এটার যে ফিটিং যেভাবে করা হবে সেভাবেই চলবে। ফিটিং এ যদি 19-20 থাকে হয়তো কোনোভাবে চলবে, 10-20 হলে মোটে আর চলবে না, ড্যামেজ। তো এই যে আমি আমার ক্লিয়ারেন্স গেজ দিয়ে বারবার চেক করলাম ক্লিয়ারেন্স, এবং আমার যে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স সেটা আছে 0.20 mm। তো এখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব। এই যে দেখেন ভালভ মেকানিজমের এই যে দুইটা অংশ, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে রিটেইনার। তো এই রিটেইনারের কাজ হচ্ছে ওটাকে আটকে রাখা, আর স্প্রিং এর কাজ কি ওটার সাথে সাথে আবার নিচে পাঠিয়ে দেয়া। আর উঠা নামা এর মাঝখানে যে ধরে রাখবে তার নাম হচ্ছে রিটেইনার বা ওই যে লক। এই যে দেখেন আমি এখনই লাগিয়ে ফেলাবো আমাদের যে ভালভ, কিছুক্ষণের ভিতরে। রিটেইনার এবং স্প্রিং বসানোর সিস্টেম হচ্ছে এটা, একেবারে সহজ যদি আপনারা শিখতে চান, আপনাদের আগ্রহ থাকে। তো আমার বসানো শেষ, এখন ভালভটারে ফিটিং করতে হবে। রিটেইনারের যে পজিশন সেটাকে সঠিকভাবে বসাতে হবে, আর সেটাকে সঠিকভাবে বসানোর পরে ওটা লক হয়ে যাবে অটোমেটিক। কারণ স্প্রিং এর যে চাপ, এটা অনেক বেশি চাপ, এর প্রেশার, এর যে পাওয়ার অনেক বেশি। আর সে কারণে কি হয়, স্প্রিং ওটারে আটকে রাখে, আর রিটেইনার কোনোভাবে তো ছুটতে পারবে না, কারণ স্প্রিং এর প্রেশার আছে। তো দুইটা লাগানোর পরে আমরা কি করব, এই মেকানিজম বক্সের যে কাভার সেটা লাগিয়ে দেব। এই যে দেখেন কিভাবে আমাদের যে ইনসাইড ইঞ্জিন যে মেকানিজম গুলো, সেগুলা ভালভ, পিস্টন, হেড। এখন এই যে আমি পুনরায় আবারও মাপ দিলাম আমাদের যে ক্লিয়ারেন্স, এবং দেখতেছি সুন্দর আছে, সঠিক আছে। তো আপনারা সবসময় ভালভ কাজ করার পরে এখানে সামান্য পরিমাণ এই যে গিরিশ দেবেন, সামান্য পরিমাণ গিরিশ দিয়ে তারপরে আটকাবেন। আমি অবশ্য দিয়েছি, কিন্তু গিরিশ দেওয়ার যে ভিডিওটা নিতে পারি না, ফুটেজটা মনে না থাকার কারণে। এখানে সামান্য পরিমাণ গিরিশ দিয়ে দেবেন, তাহলে মেশিনটা বেশি দিন চলবে। অলরেডি এই যে দেখেন রাত হয়ে গেছে, আমার আইফোন অলরেডি সিগন্যাল দিতেছে যে এখন কিন্তু রাত হয়ে গেছে। আমি আমার ফ্ল্যাশ লাইট অন করতেছি অটোমেটিক ভাবে, অর্থাৎ এখন মাগরিবের আজান দিয়েছে, সাথে সাথে ফ্ল্যাশ লাইট অন।
এই যে এখন আমি হেড গ্যাসকেট আগে বসিয়ে নিলাম। হেড গ্যাসকেট বসানোর পরে এই যে হেড কাভার, এখানেই সে আমাদের যে পাওয়ার স্ট্রোক বা আগুন ধরে, আর সেই তেল থেকে আগুন ধরে, আর সেই আগুন দিয়ে বা সেই শক্তি দিয়ে কি হয়, আমাদের মেশিনটা ঘোরে। যেই শক্তির কাজ যেটা হয় সেটা হচ্ছে এর এই জায়গায় হয়। তো আজকের এই যে অলরেডি রাত হয়ে গেছে, এই জন্য আমি আমার স্টোরে গিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। পরের দিন সকালে আবার এই ভিডিওটা করা, অর্থাৎ আমি এই কাজটারে গুরুত্ব দিই পার্ট টাইম হিসাবে বা আমার পরের কাজ হিসেবে। প্রধান আমার যে কাজ সেটা হচ্ছে প্রজেক্ট দেখাশোনা করা বা আমার কনক্রিটের যে কাজ সেটা ঠিক রাখা। তো আমার সে কাজ করার পরে যখন সময় থাকে তখন আমি মেশিন বা রবিন ইঞ্জিন বা পকার ভাইব্রেটর এগুলোতে সময় দিই। তো এই যে দেখেন অলরেডি আমি হেড লাগিয়েছি, তারপরে কি হেডের যে কাভার সেটা লাগিয়েছি, তারপরে কাভারের উপরে একটা অংশ থাকে যেটাকে বলে হিট অ্যাডজাস্ট করার জন্য আর কি, যেন হিটটা ইঞ্জিনের যে হিট সরাসরি ট্যাঙ্কিতে না লাগে, ইঞ্জিন হিট কভার সেটাও লাগিয়ে দিয়েছি। তারপরে এই যে ট্যাঙ্কির যে 4টা নাট আছে সে 4টা নাটই লাগিয়ে দিতেছে। তো হাতের কাজ শিখতে গেলে আসলে সময় দেওয়া লাগে, সবকিছু মন দিয়ে করা লাগে। আমি এই মেশিনের কোন জায়গায় কত নাম্বার নাট এবং সেই নাটটা খুলতে কত নাম্বারের স্পানার লাগে সেটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি যে কাজটা করি সেটা ভালোবেসে করি। তো এই যে দেখেন মোটামুটি আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন এই যে আমাদের যে স্পার্ক প্লাগ, এটার স্পার্ক চেক করতেছি এবং দেখছি ভালো আছে, সুতরাং ওটার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। ওটার স্পার্ক অনেক বেশি হইতেছে, সুতরাং ভালো জিনিসে শুধু শুধু পাল্টাইয়ে লস করার দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের কার্বোরেটর ফিটিং। কার্বোরেটর ফিটিং করার পরে কার্বোরেটরটা কি, এটা হচ্ছে মেশিনের প্রাণ বলা যায়। তেল এবং অক্সিজেনের যে মিশ্রণ সেটা এখান থেকে তৈরি করে। যাই হোক, আমরা এই বিষয়টা না যাই, আমাদের যে প্রধান বিষয় সেটা হচ্ছে কি এক্সজাস্ট ভালভ। ভালভের ভিতরেও জানেন 2টা ভালভ থাকে, একটা হচ্ছে ইনটেক আর একটা হচ্ছে এক্সজাস্ট। তো আমাদের কার্বোরেটর লাগানো শেষ, এখন লাগাইতেছি এয়ার ক্লিনার। এয়ার ক্লিনার লাগিয়ে আমরা চেক দিব আমাদের ফলাফল কি দাঁড়ায়। এই যে এয়ার ক্লিনার লাগানোর জন্য লাগে সবসময় 10 নাম্বার স্পানার, আর আমার প্রত্যেকটা কাজের জন্য স্পেশাল স্পানার আছে। আর পেছনে যে লোকটারে দেখতে পারতেছেন সে হচ্ছে সেফটি সুপারভাইজার, আসছে আমার অডিট করতে। তো এই যে আমার মেশিন মোটামুটি রেডি, এয়ার ক্লিনার লাগিয়ে তারপরে এয়ার ক্লিনারের যে কাভার সেগুলো লাগিয়ে দিয়েছে। এখন সামান্য পরিমাণ পেট্রোল দেবো মেশিন স্টার্ট হয় কি না সেটা চেক দেওয়ার জন্য। তো আল্লাহ ভরসা, দেখা যাক আমরা সফল কি ব্যর্থ, আপনারা আমার সাথে থাকেন। তো মেশিন যতবারই রিপে করি বা মেরামত করি ততবারই আমি আমার ইঞ্জিন অয়েল চেক দিই, কারণ ইঞ্জিন অয়েল এটা কি, এটা হচ্ছে হার্টের মতো। মানুষের হার্ট যেমন অচল হইলে সব শেষ, রক্ত না থাকলে যেমন মানুষ বাঁচে না, ইঞ্জিন অয়েল না থাকলে ঠিক তেমনই মেশিন বাঁচে না। তো আল্লাহ ভরসা, এখন আমরা আমাদের টেস্টিং রান করব। টেস্টিং রান। তো আলহামদুলিল্লাহ আরও একটা মেশিন সফলভাবে মেরামত করতে সক্ষম হয়েছি।
তো আপনারা আসলে যদি এই ধরনের কাজ শিখতে চান তাহলে সবসময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কারণ কেউ এই সকল কাজ কোনো মিস্ত্রি বা মেকানিক্স পরিপূর্ণভাবে শেখাতে যাবে না। কারণ কি? কারণ যেন আপনি এটা শিখে না যান পরিপূর্ণভাবে। কিন্তু আমি চাই সবাই শিখে যাক, সবাই জানুক, বুঝুক। এরপরে যার রিজিক যেখানে আছে সে আসলে সেখান থেকেই পাবে। তো এমন খুঁটিনাটি বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে কোনো মিস্ত্রি, মেকানিক বা কেউ আপনাদেরকে শেখাবে না। তো যদি আপনার মেশিন মেরামত, ইঞ্জিনের ভিতরের বিষয়গুলো জানতে চান বা নিজেই নিজের মেশিন, ইঞ্জিন ঠিক করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।